শুরুতেই মাইটিভি বিশেষ। কেবলমাত্র পোশাক পরিবর্তন নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে সার্বিক পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, যাতে আর কখনো তারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হয়। পোশাক পরিবর্তনের সাথে এই বাহিনীগুলোর মানসিকতারও জরুরি বলে মত তাদের। একই সাথে বাহিনীগুলোর মধ্যে বৈষম্য দূর করার ব্যাপারেও পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব সৈকতের রিপোর্ট। অপেশাদার আচরণের কারণে আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগুলো আলোচনা সমালোচনায় ছিল বরাবরই। বিশেষ করে গেল ১.৫ দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং সরকার বিরোধী মতকে দমনে গায়েবী মামলা, নির্যাতন, জঙ্গি নাটক, রাজনৈতিক এবং দাবি আদায়ের কর্মসূচিতে অস্বাভাবিক বল প্রয়োগ সহ নানাবিধ কারণে শুধু দেশেই নয়, এই বাহিনীগুলো নিন্দিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। সর্বশেষ গেল জুলাই আগস্টে ছাত্র জনতার উপর বাহিনীগুলোর নির্মমতা ছাড়িয়ে যায় সকল পৈশাচিকতাকে, ফলে গণধিকৃত হয় এ সকল বাহিনী। গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনায় আসে অন্তর্বর্তী সরকার। এরপর এই বাহিনীগুলোকে জন আস্থায় আনতে কাজ শুরু করে সংশ্লিষ্ট কমিশন। বিশেষজ্ঞ, সাধারণ মানুষ এবং কর্মরতদের অভিপ্রায় অনুযায়ী সংস্কারের প্রথম ধাপ বাস্তবায়নে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত আসে। এই পোশাক পরে তারা হত্যা, গুম, খুন এসবের সাথে জড়িত ছিল। যেই পোশাক ৫ই আগস্টের পূর্বে পুলিশ পরিধান করেছিল, সেই পোশাকের প্রতি সাধারণ জনগণের একটা তীব্র ঘৃণা এবং এক ধরনের অসন্তোষ কিন্তু রয়েছে। পোশাক পরিহিত পুলিশের কাছে যেতে তাদের কিন্তু সেই অবিশ্বাস, সেই ট্রমা এগুলো কিন্তু ফিরে আসে। পোশাক পরিবর্তনটাকে আমরা দেখছি যে এটা একটা পরিবর্তনের প্রাথমিক একটা পদক্ষেপ। তবে নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করে, তাহলে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। এই পোশাক যেহেতু তাদেরকে নানাভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, তারা যেহেতু নানাভাবে স্টিগমাটাইজড হয়েছে, তো পরিবর্তিত পোশাক তাদেরকে এই পোশাকের আবর্জনা ঝেড়ে ফেলে নতুন করে শুরুর কিন্তু একটা বার্তা দেবে। আর মানসিকতার যদি পরিবর্তন না করতে পারি আমরা, তাহলে যতই আমরা বাহিনীর এই ড্রেস বারবার করে পরিবর্তন করি, এটা কিন্তু ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে যাবে। আমাদের এই বাহিনীর যে মানসিক যে চিন্তা, চেতনা, এটাকে পরিবর্তন করতে হবে। সংস্কারের মধ্যে বাহিনীগুলোর চাকুরি বিধি, অভ্যন্তরীণ বৈষম্যের অবসানও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বৈষম্য তো আছে, ফাঁড়িগুলোতে মনে করেন যারা দায়িত্ব পালন করে তাদের বসার জায়গা নেই, তারপরে রাত্রি যাপনের ওইরকম জায়গা নেই, তো মশা, মাছি, ময়লা, আবর্জনা, দুর্গন্ধ এর মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করে। এরা কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা বা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবে, তেমনিভাবে সাধারণ জনগণ তাদেরও কিন্তু দায়িত্ব জায়গা রয়েছে। তারা কিভাবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আচরণ করবে, সেটাও কিন্তু একটা সম্যক ধারণার বিষয়। পুলিশ, র্যাব, আনসার সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগুলোকে জনবান্ধব করতে সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিটি সময় আমরা দেখেছি যে রাজনৈতিক বিবেচনাতেই আসলে পোস্টিং হয়েছে, রাজনৈতিক বিবেচনাতেই প্রমোশন হয়েছে, অনেকে ভুক্তভোগী হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু বাহিনীর মধ্যে একটা মেসেজ দেয় যে আসলে যোগ্যতা দিয়ে অ্যাচিভ করা যাচ্ছে না, তখন তারা কিন্তু অল্টারনেটিভ এই কাজগুলো করে। যারা নীতি নির্ধারক আছি, আমরাই মূলত দায়ী। আমরাই সুযোগ করে দিচ্ছি পুলিশকে ঘুষ খাওয়ার। এখনো তো মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হচ্ছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবারে অন্যান্য খবর। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রোববার স্থানীয় আবহাওয়া অফিসে জানিয়েছে, এদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রামে ঘন কুয়াশায় আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষরা। টানা 6 দিন ধরে জেলায় সূর্যের দেখা মিলছে না। বিকেল হতেই নেমে আসে অন্ধকার। এছাড়া হিম শীতল বাতাসে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা
একই অবস্থা উত্তরাঞ্চলের জেলাগুলোতেও। আরও কয়েকদিন এই শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসগুলো। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 1.5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল 8:30 দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে ভোর 6:50 দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলোতে দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফেরি বন্ধ থাকায় যানবাহন ফেরি পারাপারে অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে 16টি লঞ্চ চলাচল করছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট 15টি ফেরি চলাচল করছে। শীতে ঘন কুয়াশায় নিয়মিতই বন্ধ হয়ে পড়ে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল। ঝুঁকিপূর্ণ জেনেও নদী পারাপার বন্ধ হয় না। ইঞ্জিন চালিত নৌকায় করে অবৈধ পথেই চলে। চোখের সামনে এমন ঘটলেও বিআইডব্লিউটিসি নেই কোনো কার্যক্রম। তবে অবৈধ নৌযান নদী পারাপার বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের 21 জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। এই নৌরুট ব্যবহার করে প্রতিদিনই হাজারো যাত্রী ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাতায়াত করেন। শীত মৌসুমে ঘন কুয়াশায় প্রায়ই এই নৌরুটে বন্ধ হয়ে যায় লঞ্চ ও ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পারাপার করছে নিয়মিত। ঘাটের পন্টুন ও নদীতে নৌ পুলিশের উপস্থিতি না থাকার সাথে ঘন কুয়াশায় বড় দুর্ঘটনার ঝুঁকিতেই চলছে এসব নদী পারাপার। নদী পার হলেও নিয়মিতই ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত অবৈধ নৌ পারাপার বন্ধের দাবি জানিয়েছেন যাত্রী চালক সহ সচেতন মহল। এখানে অবৈধভাবে অনেক ট্রলার চলাফেরা করছে। এখানে উচিত ছিল নৌ পুলিশের থাকা এবং এগুলো পাহারা দেওয়া। আমরা এর জন্য অনেক কষ্ট পাচ্ছি। আমরা সকাল থেকে এখানে এসে বসে আছি, আমাদেরও কোনো নিরাপত্তা নেই। আমরা এখানে আসছি যে এখানে নৌ পুলিশ নাই, এখানে কোনো প্রশাসন নাই। কুয়াশায় তো কিছু দেখা যায় না, আমরাই তো দেখতে পারতেছি না, কিন্তু ট্রলার দুর্ঘটনার কবলিতে পড়তে পারে, এটা তো 100%। এইতেই হবে, আমি ট্রলারে যাব। এখন ট্রলার যদি এই কুয়াশার ভিতরে যায়, ঝুঁকিপূর্ণ থাকে, তাহলে তো আমাদের মৃত্যু ঝুঁকিপূর্ণ। এটা আসলে আমাদের সবার ঠিক না। অবৈধ নৌযান চলাচল বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে পারাপারে যাত্রীদের আরও সতর্ক হবার আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিসি। কুয়াশা ঘন হলে নাবিকগণ যারা ফেরি পরিচালনা করেন, আমাদের মাস্টার অফিসারগণ, তাদের পরামর্শে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের কার্যক্রম চালাতে ব্যর্থতা স্বীকারের পাশাপাশি জনবল সংকটের কথাও জানিয়েছে নৌ পুলিশ। দেখি আপনার যে বলেছেন তারা ফেরি বন্ধ, লঞ্চ বন্ধ, তারা ওদিকে যাচ্ছে কেন? তারা দিকে পথে বৃষ্টিও যেতে পারে, এরকম হতে পারে। আমি তো আর পিটায় ঠেকাইতে পারবো না। তবে দ্রুতই অবৈধ নৌ চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নৌ চলাচল বন্ধ রাখে বা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখে, এরকম ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। আমাদের এরকম যদি চলে থাকে তাহলে আমরা খবর পেলে আবারও নৌ পুলিশকে আবারও ওখানে সক্রিয় করব। ইলিয়াস কমল, মাই টিভি। ভূমি অধিগ্রহণ জটিলতা শেষ না করে উদ্বোধন করা হয় কুমিল্লা নোয়াখালী মহাসড়ক। মাত্র 8 কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ না হওয়ায় 59 কিলোমিটার মহাসড়কে 4 লেনের সুফল পাচ্ছেন না চালক ও যাত্রীরা। যানজটে পোহাতে হচ্ছে ভোগান্তি। সড়ক বিভাগ ও জেলা প্রশাসন বলছে সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিধি জসিমউদ্দিন চৌধুরীর রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। কুমিল্লার দক্ষিণাঞ্চল নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাসিন্দাদের সড়ক যোগাযোগের একমাত্র পথ কুমিল্লা নোয়াখালী মহাসড়ক। 2018 সালে 2170 কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির 4 লেনে উন্নতিকরণের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘ 6 বছরেও শেষ হয়নি কুমিল্লা নোয়াখালী মহাসড়কের কাজ। মেয়াদ ও অর্থ 3 বার বাড়িয়ে 2023 সালের জুনে শেষ দেখানো হয় প্রকল্পের কাজ। তবে 59 কিলোমিটার প্রকল্পের মধ্যে 8 কিলোমিটার সড়কের 4 লেন বাস্তবায়ন না করে সেটি উদ্বোধন করে তৎকালীন সরকার। অনেক ছোট, তাই আমাদের আসতে যেতে অনেক সমস্যা হয়। প্রতিনিয়ত আমরা জ্যামের মুখে সম্মুখীন হচ্ছি।
যেহেতু রাস্তাটা অনেক ছোট, এমন জাম হরে 1 ঘন্টা পর্যন্ত খারিতে যাতায়াতের এত কষ্ট। সড়কের 3টি স্থানে জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে মামলা ও নানা জটিলতায় দীর্ঘদিন ধরে সড়কে কাজ শেষ না হওয়ায় ভোগান্তির কবলে পড়তে হচ্ছে যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকদের। 2-3 ঘন্টা জামে থাকি, তারপরে লালমাইতলিক জাম জায়গা, এই রোডটার কারণে জামটা থাকে আর কি। যাইতে হইলে সিঙ্গেল লাইনে যাইতে হইব, এরা অটো সিএনজি 2 পাশে দাঁড় করে রাখে। সবার কাছে অনুরোধ জানাই যাতে এই রাস্তাটা যাতে দ্রুত যাতে হয়। এটি কেন, কি কারণে, এখনো কোনো অজ্ঞাত কারণে উনি করছেন না। ভূমি অধিগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে নির্বাহী প্রকৌশলী জানান, জটিলতা শেষ হলে দ্রুত কাজ শুরু করা হবে। আমরা চেষ্টা করতেছি এবং এখানকার বর্তমান জেলা প্রশাসক উনি অত্যন্ত আন্তরিক, উনি ভূমি মন্ত্রণালয়ের সচিব স্যার যেখানে যেখানে কল করা দরকার উনি কল করে চেষ্টা করতেছেন। আমরাও চেষ্টা করতেছি ভাই, আপনারাও চেষ্টা করেন, আশা করি এটা সমাধান করে ফেলবো আমরা। সব জটিলতা কাটিয়ে সড়কটি দ্রুত নির্মাণ হলে ভোগান্তির অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ডেঙ্গু রোগের সেবা দিতে গিয়ে রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান মাদারীপুরের স্বাস্থ্য সহকারী তপন মণ্ডল। অথচ 5 বছরও নিহত তপনের পরিবারের খোঁজ নেয়নি কেউ। বৃদ্ধা মা ও 2 ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তপনের পরিবার। সরকার থেকে তপনের স্ত্রীকে সরকারি চাকরির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্ধ তপনের পরিবার ও এলাকাবাসী। এদিকে খোঁজ খবর নিয়ে নিহত তপনের পরিবারের পাশে থাকার কথা জানায় উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। স্বামীর স্মৃতি হিসেবে আছে শুধু স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া নিহত তপন মণ্ডলের মরণোত্তর অ্যাওয়ার্ড, যা দেখে বছরের পর বছর অঝরে চোখের পানি ফেলেছেন স্বাস্থ্য সহকারী তপনের স্ত্রী মুক্তা বৈরাগী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে নিজেই আক্রান্ত হন ডেঙ্গুতে। 2019 সালের 15 আগস্ট বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 40 বছর বয়সী তপনের। পরিবারে বৃদ্ধ মা, 1 ছেলে, 1 মেয়ে ও স্ত্রী রেখে মারা যান তপন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সংসার চলছে ধুকে ধুকে। তপনের মৃত্যুর খবরে পুরো স্বাস্থ্য বিভাগে নেমে আসে শোকের ছায়া। সান্ত্বনা দিতে নিহতের বাড়িতে ছুটে আসেন তৎকালীন সরকারের লোকজন, জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যোগ্যতা অনুযায়ী তপনের স্ত্রীকে দেয়া হবে চাকুরি। পরে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র নিয়ে কয়েক দফা মন্ত্রণালয়ে ডাকা হলেও চাকুরি নামে সোনার হরিণের দেখা পায়নি নিহত তপনের স্ত্রী। আর 5 বছরেরও বেশি সময় ধরে অসহায় পরিবারটি কোনো খবরও নেয়নি কেউ। মাস্টার্স ফার্স্ট ক্লাস পাওয়া, কিন্তু আমার কোনো চাকরি দেয় নাই কিছু। আমার কাগজপত্র নিয়ে তারা রাখছে, বলছে যে হ্যাঁ তাকে চাকরি দিবে, কিন্তু এখনো কিছু। আমার অনেক কষ্ট হয়, মানবতার অবস্থায় আমার অনেক কষ্ট হয়। 6 বছরে আমাদের কেউ আর্থিকভাবে কেউ সহায়তা করে নাই। আমার মা আমাদের নিয়ে অনেক কষ্টের জীবনযাপন করে। আমার ছোট ছেলে আমি দিতাম না ঢাকায়, তাহলে আমার অবস্থা কি হবে? আমি মা। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এমন মৃত্যুতে হতবাক পাড়া প্রতিবেশীও। নিহত তপনের পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ এলাকাবাসীর। মানুষের এত ভালোবাসা দেখে অল্প দিনে চলে গেছে, এত অল্প দিনে সে মারা যাবে আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের যে চলতি মন্ত্রী ছিল মাদারপুরে, তাদের প্রস্তুতির পরে তারা কোনো চাকরির ব্যবস্থা করেনি। তার ফ্যামিলি এখন খুব কষ্ট করে চলতেছে। এদিকে খোঁজখবর নিয়ে অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের। তপন মণ্ডলে ওনার যে পরিবার কিভাবে উপকৃত হতে পারে, কিংবা ওনার পরিবারের পাশে কিভাবে সরকার পক্ষ থেকে দাঁড়ানো যায়, সেটাই আমরা দেখব এবং ব্যবস্থা নেব। এই বিষয়ে তাদের কাগজপত্র ইত্যাদি আমাদের কাছে জমা দেন, আমাদের জমা দেন। আমরা আমাদের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের যতটুকু করণীয় সাহায্য সুযোগ, কর্মসংস্থানের সুযোগ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করার জন্য। এবার আমাদের কৃষি। চলতি মৌসুমে ফেনীতে সরিষার আবাদ বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কম সময়ে শস্য ঘরে তোলা যায়, আর লাভজনক হওয়ায় কৃষকরা আগের তুলনায় বেশি আগ্রহী হয়ে উঠেছে সরিষা আবাদে। স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা দিয়ে ফেনীর ভোজ্য তেলের চাহিদার 30% মিটবে বলছে কৃষক বিভাগ। ফেনী প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্টে জানাচ্ছেন নুসরাত শারমিন।
বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। যদিও ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষকের মাঠে 2024 আগস্টে ভয়াবহ বন্যায় সরিষার বীজ নষ্ট হয়ে গিয়েছিল, তারপরও নিজের অদম্য স্বপ্নের জোরে পিছপা হননি সেখানকার কৃষকেরা। সরকারিভাবে কোনো সহযোগিতা না পেলেও অতিরিক্ত দামে সার ও বীজ কিনে সরিষা বুনতে হয়েছে কৃষকদের। তবুও নিজের প্রচেষ্টায় করা আবাদে বিগত বছরের চেয়ে এবার ফলন বেশি পাবার প্রত্যাশা তাদের। সারা ছিল আগে 1200 টাকা, এখন পয়সা 1500 টাকা। এই কারণে আমরা ফালাইতেও পারি নাই, এবছর এই জন্য কম করছি। গতবার আপনার বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতির কারণে আপনার মনে করেন কি অনেক লোকে আপনার মনে করেন হালাইতে পারে নাই। লাভ মনে করেন গতবার হয়েছে, মনে করেন অনেক হয়েছে, এবার তো সারটা সবকিছুর দাম বাড়তি, এবার লাভ কম হইতে পারে। মাঠের এমন ঢেউ খেলানো হলুদ রঙের দৃশ্য মনকে ব্যাকুল করে, যা দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। আমরা সরিষা চাইতাম আইছি, সুন্দর লাগে আমাদের এলাকা, মানে বহুত সরিষা হচ্ছে, আমরা সুন্দর লাগে চাইতাম আইছি। সরিষাগুলো এদিক সেদিক দোল ধে দোল গায়, আমার দেখতে ভালো লাগে। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে ফেনীর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা আগের চেয়ে এবার ছাড়িয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি ও মাটিতে রস ভালো থাকায় উৎপাদিত সরিষা ফেনীর ভোজ্য তেলের চাহিদা অনেকটাই মেটাতে পারবে বলে প্রত্যাশা এই কৃষি কর্মকর্তার। আমাদের গত বছর আমরা অর্জিত হয়েছিল প্রায় 6000 হেক্টরের মতো। এবছর আমাদের 6500 হেক্টর আমাদের টার্গেট আছে। ইতিমধ্যে 7122 হেক্টর আমাদের অর্জিত হয়ে গেছে। ভোজ্য তেলের পাশাপাশি সরিষার খড় জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। জমিতে সরিষার পাতা ও ফুল পচে তৈরি হয় উর্বর মাটি, আর তাই সরিষা চাষের কোনো বিকল্প নেই বলে মনে করেন সকলেই। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের করা 2 কোটি ভুয়া ভোটার তালিকা বাদ দিয়ে কোজামালির ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনাইটেডের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি আফজল হোসেন সহ অন্যান্যরা। কোনো কর্মীর মনোকষ্টের সৃষ্টি কোনোদিন আপনি ঢুকতে পারবেন না। দেশে প্রতি 1000 জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং প্রতিদিন 20 কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, যা বছরে 7300 কোটি টাকার সমান। এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষার জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. গোলাম মোর্শেদ খান, মাইটিভির চট্টগ্রাম ব্যুরোর প্রধান মোহাম্মদ নুরুল কবির, চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার সহ অন্যান্যরা। মাদক মানুষের জীবন থেকে জীবন কেনায় এতে ভালো কিছুই নেই। এতে স্বাস্থ্যের নষ্ট, চরিত্রের নষ্ট হয়, কিছু সমাজের ক্ষতি হয়। আমরা সবাই এর বিরুদ্ধে গণ আন্দোলন জাগিয়ে তুলব। আমরা এই আন্দোলন শুরু হবে আমাদের পরিবার থেকে। যদি আমরা পরিবার থেকে এর বিরুদ্ধে আন্দোলন করি, তাহলে আমাদের বিশ্বাস সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হব। বরিশালের মুলাদিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মুলাদি উপজেলা ও পৌর বিএনপি শাখার আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনুর সভাপতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা মুলাদি আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন মঙ্গু। এসবে আরও উপস্থিত ছিলেন ড্যাব উত্তরা আধুনিক সেক্টরের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য ডাক্তার জাহানারা লাইসু, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন সহ অন্যান্যরা।
কুমিল্লার দাউদকান্দিতে গতকাল শনিবার উপজেলা ও পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশাল জনসভাটি ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াত ইসলামী নায়েব আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সিলেট বিভাগ ট্যাঙ্কলির পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজিস্টার নং মৌল 007 উপকমিটির উদ্বোধনে জ্বালানি পরিবহনের শৃঙ্খলা ও সতর্কতা কর্মক্ষেত্রে নিরাপত্তায় গণসচেতনতা গড়ে তুলতে ট্যাঙ্কলির শ্রমিকদের নিয়ে বাৎসরিক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীমঙ্গল শহরে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগীয় ইউনিয়নের সভাপতি এস জসিম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেন ভুইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন এস এম আসলাম সহ অন্যান্যরা। আমাদের ভাগ্যরাজ প্রসন্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। নরসিংদীর 4 বেলাবো মনোহরদীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা দাবি উপস্থাপন জনগণের মাঝে পৌঁছে যাচ্ছে। শনিবার নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের কবর জিয়ারত শেষে আমলাবো কাচারি মোড়ে বিএনপির অফিস উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমলাবো ইউনিয়নের বিএনপির সভাপতি আওয়াল ভুইয়ার সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব সহ স্থানীয় নেতৃকর্মীবৃন্দ। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বর্তমানে রাষ্ট্র মেরামতের আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বর্তমানে রাষ্ট্র মেরামতের 31 দফা দাবি জাতির সামনে উপস্থাপন করেছে, যেটা আমরা জনগণ। শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গা চট্টগ্রামে প্রথম ইউসিবি গলফ টুর্নামেন্ট 2025-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিমানবাহী প্রধান, বাংলাদেশ বিমান বাহিনী ও চিফ প্যাট্রন শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গা টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি চেয়ারম্যান শরীফ জহির। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি উদ্বোধন কর্মকর্তাগণ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গণ্যমান্য অসামরিক ব্যক্তিবর্গ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। I thank all the valued golfers and their spouses for attending this program and making it more colorful. I also wish all of you the very best of luck for the highlight of this evening, which is the raffle draw. May the greens be always in your favor.